আমরা এর আগের ক্লাসে ওয়াটারফল এবং ভি শেপ মডেল দুইটা মডেল দেখেছি। দুইটা মডেলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কোন সিচুয়েশনে বা কোন প্রবলেমের ক্ষেত্রে কোন টাইপের প্রজেক্টের ক্ষেত্রে কোন টাইপের মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস করে সেটা দেখেছি। আজকে আমরা আর একটা দেখবো প্রোটোটাইপিং। এটাও একটা এসডিএলসি মডেল। বিভিন্ন ক্ষেত্রে আমরা এই প্রোটোটাইপিংটা ব্যবহার করে থাকবো বা থাকি, যারা ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করেছি বা করব। প্রোটোটাইপিং নাম শুনেছি আমরা এর আগে, বলতো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ধরো পড়ি নেই, এর বাইরেও প্রোটোটাইপিং এই শব্দটা শুনেছি কিনা, আইডিয়া আছে কিনা? শুনেছি বলতে আমরা যেমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করার আগে এটা ডিজাইনটা করি, তো সেটাকে আমরা প্রোটোটাইপ বলি। হ্যাঁ, তার মানে এক কথায় যদি আমরা বলতে চাই, অ্যাকচুয়াল যে প্রোডাক্ট, সেই অ্যাকচুয়াল প্রোডাক্টের যে ডামি আমরা তৈরি করি, অর্থাৎ ওর আদলে ওই অ্যাকচুয়াল প্রোডাক্টটা কেমন হতে পারে তার একটা ধারণা দেওয়ার জন্য হ্যাঁ, ডামি যে প্রোডাক্ট আমরা তৈরি করি সেটাকে আমরা প্রোটোটাইপ বলি ওই প্রোডাক্টের। যেমন ধরো যারা ওই যে আর্কিটেকচারে বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ পরে দেখবে একটা 20 তলা বিল্ডিং তৈরি করবে, তার আগে দেখবে শোলা কেটে কেটে সুন্দর করে একটা 20 তলা বিল্ডিং এর ডিজাইন করে ফেলছে। ওইটা কিন্তু আসলে অ্যাকচুয়াল 20 তলা বিল্ডিং না, কিন্তু ওই বিল্ডিংটা দেখলে 20 তলা বিল্ডিং এর ডিজাইনটা কেমন হবে, সামনে কতটুকু জায়গা থাকবে, বাইরের আউটলুকটা কেমন হবে, এটা দেখা যায়। ভিতরেরটা কিন্তু দেখা যায় না, ইন্টারনালটা কিন্তু দেখা যায় না, শুধুমাত্র বাইরেরটার অবয়বটা কেমন হবে, দেখতে কেমন হবে, এটা বোঝা যায়। আর ওই 20 তলা অ্যাকচুয়াল যে বিল্ডিং, সেটার আগে আমরা যে শোলা কেটে কেটে যেটা বানাইলাম, এটা হলো ওই 20 তলা বিল্ডিং এর একটা প্রোটোটাইপ। কোনো একটা প্রোডাক্ট, হার্ডওয়্যার প্রোডাক্টও যদি হয়, যেমন ধরো সিম্পল একটা এক্সাম্পল, এরকম কল্পনা করো যে তুমি একটা সার্কিট ডিজাইন করবা বা একটা মাদারবোর্ড ডিজাইন করবা বা একটা মাউসের কথাই বলো, একটা মাউস, কম্পিউটারের মাউস তুমি ডিজাইন করতে যাচ্ছ। তার মানে এটা তো এখন এর ভিতরে যে পার্টস গুলো আছে সেগুলো ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে, হাজার হাজার একসাথে তৈরি হচ্ছে, মুহূর্তের মধ্যে চলে আসছে। কিন্তু প্রথম যখন মাউসটা আবিষ্কার করা হলো, তখন কিন্তু আগে তাকে এরকম ম্যানুয়ালি এক একটা পার্টস তাকে বানাতে হয়েছে, বা যেগুলো আগে থেকেই ছিল সেগুলোকে নিয়ে আসতে হয়েছে, একসাথে ইন্টিগ্রেট করতে হয়েছে, কিভাবে কাজ করে আগে সেটা কিন্তু এক্সপেরিমেন্ট করা হয়েছে। হয়তো একটা চাকা, যেটা আমরা যে মাঝখানে যে একটা চাকার মতো ঘুরাই হুইল, সেই হুইলটা হয়তো ম্যানুয়াল কোন একটা চাকা দিয়ে বানিয়েছে। যেখানে আমরা ক্লিক করি সেখানে হয়তো এত সুন্দর স্মুথ ক্লিক করার জায়গা ছিল না, ঠিক আছে? তার মানে আসলে কিভাবে এই মাউসটা কাজ করবে এটা বোঝানোর জন্য একটা কাগজ বা শক্ত কোনো প্লাস্টিক সেগুলো ব্যবহার করে হয়তো একটা ডেফিনেশন, তার ডেসক্রিপশন বোঝানোর জন্য একটা প্রোডাক্টটাকে বানিয়েছে। তারপরে যখন এটা কাজ করছে ওয়েল ফাংশনিং, আমরা যেভাবে আসলে এর উদ্দেশ্য আউটপুটটা পেতে চাচ্ছি সেটা যখন পেয়ে গেলাম, এটা বোঝানো হয়ে গেল, ইন্ডাস্ট্রিকে যখন আমরা বোঝাতে পারলাম যে এইভাবে এইভাবে জিনিসটা হবে, তখন এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে চলে গেল। এখন মাউস তৈরি করার কোনো ব্যাপার না, বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের মাউস কিন্তু এখন বাজারে আসছে। তার মানে প্রত্যেকটা প্রোডাক্ট, তাহলে এই প্রোটোটাইপিং এর সুবিধাটা কি? সুবিধাটা হলো ইন্ডাস্ট্রিতে যদি আমি মাউসটা যখন তৈরি করতে দিচ্ছি, এখানে কিন্তু আর কারেকশনের সুযোগ নাই। একটা ফর্মা বা একটা ডায়াস তৈরি করা হচ্ছে, যেখান দিয়ে হাজার হাজার মাউস তৈরি হয়ে আসছে। তখন কস্ট সে কি করছে, ওই অনুসারে কতটা প্রোডাকশন আসছে, কতটা রিসোর্স ব্যবহার করছে, সেই হিসাবে তার প্রোডাকশন কস্ট ক্যালকুলেট হচ্ছে। কিন্তু একটা প্রোটোটাইপ তুমি যদি কল্পনা করো, সেই প্রোটোটাইপ যদি আমি এটা তৈরি না করতাম, যদি কোনো ভুল থাকতো এই মাউসে, তা 1000 মাউস তৈরি হয়ে গেছে, তখন ভুল ধরা পড়ছে, তাহলে কিন্তু তোমার সবই লস। যে মেশিন বানাইছো অটোমেটেড ডিজাইন, সে মেশিনটাও আর কাজে লাগবে না। এই জন্যে কোনো একটা প্রোডাক্টকে
বাজারে নিয়ে আসার আগে বা প্রোডাকশনে নিয়ে আসার আগে তার একটা ট্রায়াল ভার্সন চলে, সেই ভার্সনটাকে আমরা বলছি প্রোটোটাইপ। সফটওয়্যারের ক্ষেত্রেও এরকম কোনো একটা কমপ্লিকেটেড বা ছোট যে কোনো সফটওয়্যারই হোক, সেটা মূল সফটওয়্যার ডেভেলপমেন্টে যাওয়ার আগে সেটা কিভাবে তার ফাংশনালিটি গুলো কিভাবে কাজ করবে, তার ফিচার কি কি থাকবে, অর্থাৎ ইউজার ইন্টারফেস এর মধ্য দিয়ে আমরা সাধারণত সফটওয়্যার গুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। সেই ইউজার ইন্টারফেসে ডিজাইন করে তার কি কি মেনু থাকবে, কি কি সাব মেনু থাকবে, কোনটায় ক্লিক করলে কি আসবে, এইটা মোটামুটি ইউজারকে বোঝানো, কাস্টমারকে বোঝানো, তার একটা আদল দেখানো যে তোমার অ্যাকচুয়াল সফটওয়্যারটা আসলে এরকম হবে। তারপরে সে যদি এটা দেখে যদি তার মনোপুত হয়, তাহলে আমরা অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের দিকে তখন যাব। কিন্তু এখন একটা সিস্টেম ডেভেলপ করে ফেলছি, ডেভেলপ করার পরে সে যদি বলে যে আমার এটা পছন্দ হয়নি, এটা ঠিক হয়নি, এটা চেঞ্জ করো, তখন কিন্তু সেটাকে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট, অনেক ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ। এই জন্য প্রোটোটাইপিং এর মধ্য দিয়ে আমরা এই কাজটাকে এইভাবে সহজ করে নিতে পারি। এই জন্য যদি আমরা একটা প্রোটোটাইপিং এর বেসিক যদি কল্পনা করি, বেসিক স্টেপ, সে স্টেপ গুলো হবে প্রথমে আইডেন্টিফাই বেসিক রিকোয়ারমেন্টস। তার মানে একটা সফটওয়্যারের বেসিক রিকোয়ারমেন্ট বলতে এটাই বোঝাচ্ছি, প্রোটোটাইপিং বা এটার ডিজাইনটা যদি আমরা তৈরি করতে চাই, যেমন আমরা বিল্ডিং এর ক্ষেত্রে বললাম 20 তলা বিল্ডিং, তার বেসিক রিকোয়ারমেন্টটা হচ্ছে 20 তলা দেখাতে হবে, প্লাস হচ্ছে হলো বাইরের কোথায় করিডোর থাকবে, কোথায় ভেন্টিলেশন থাকবে, এই জায়গাটা তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করে একটা নির্দিষ্ট জায়গার শেপটাকে দেখানো। কিন্তু ভিতরের ফ্লোর প্ল্যান কেমন হবে এটা কিন্তু ওই প্রোটোটাইপের মধ্যে দেখানো যাচ্ছে না। তখন সফটওয়্যারের ক্ষেত্রে এরকম, আমরা যদি একটা সফটওয়্যারকে ডিটেলস একটা প্রোটোটাইপ নিয়ে আসতে চাই, দেখাতে চাই, এটা কিন্তু বেসিক রিকোয়ারমেন্টটা শুধুমাত্র দেখাতে পারবো। তার ইন্টারনাল যে সিকিউরিটি অপশন আছে, নন ফাংশনাল আরো অনেকগুলো অপারেশন আমরা দেখলাম, এফিসিয়েন্সি, মেইনটেবিলিটি, পোর্টেবিলিটি, ডিপেন্ডেবিলিটি, এগুলো কিন্তু আমরা প্রোটোটাইপিং কি করতে পারবো না, সাধারণত এগুলো দেখানো যায় না, এগুলোকে ইগনোর করে দিতে হবে। তার মানে শুধুমাত্র তার ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো, তার সার্ভিস গুলো কি কি, এগুলো আমরা কি করতে পারি, একটা প্রোটোটাইপিং এর মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেই জন্য আগে বেসিক এই রিকোয়ারমেন্ট গুলোকে আগে কালেক্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে একটা সিস্টেমের, অর্থাৎ কি কি তার বেসিক সার্ভিস ফাংশনালিটি, তার উপর বেস করে একটা ইনিশিয়াল প্রোটোটাইপ আমাদের ডিজাইন করতে হবে। ইনিশিয়াল প্রোটোটাইপটা কি, যে বললাম যদি সফটওয়্যার হয় টোটালি, সেই সফটওয়্যারের ক্ষেত্রে আমার ইউজার ইন্টারফেসটা আগে কি করতে হবে, ড্র করতে হবে, তৈরি করতে হবে, তৈরি করে সেটাকে ইউজারের কাছে দিতে হবে, কাস্টমারকে দিতে হবে, তুমি দেখো যে তুমি যা চাচ্ছিলা এই মেনু গুলো আছে, এখানে ক্লিক করলে এই আউটপুটটা আসবে, এখানে ক্লিক করলে এই আউটপুটটা আসবে, তোমার এরকম চলবে। সে হয়তো দেখবে, দেখে হয়তো সে আরো কিছু কারেকশন দেবে, আরো কিছু ফিচার সে অ্যাড করবে, আরো কিছু ফাংশনালিটি সে চাবে, তাহলে এইগুলোকে আমরা আবার ওই ডিজাইনটা চেঞ্জ করে আবার নতুন আর একটা ডিজাইন তাকে দেখাবো যে এখন দেখো ঠিক আছে, হয়তো তখন দেখলো যে ঠিক আছে, সে অ্যাকসেপ্ট করলো ডিজাইনটাকে, দেন আমরা ওই ডিজাইনের উপর বেস করে এবার ফাইনাল যে রিকোয়ারমেন্ট সেটাকে আমরা কি করব, লিস্ট আউট করব, করে এবং সেটাকে কাস্টমারের সাথে আমরা কি করব, নিগোসিয়েশন হতে হবে সেটা, অর্থাৎ যে ডিজাইনটা সে দিল তার কস্ট কেমন পড়বে, সময় কেমন লাগবে, এগুলো সবকিছু নিগোসিয়েট করে দেন আমরা ফাইনাল যে কাজ ডেভেলপমেন্ট সেখানে আমরা যাবো। বেসিক স্টেপ যদি বলি, বেসিক রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, একটা ইনিশিয়াল প্রোটোটাইপ ইউজার ইন্টারফেস আমরা ডিজাইন করবো প্রথমে, দেন সেটাকে কাস্টমারের কাছে দেখাবো, রিভিউ করাবো, যদি কোনো ফিডব্যাক থাকে সেটাকে আবার ইনকর্পোরেট করব, করে নতুন যে ডিজাইন সেটাকে আবার সেটাকে দেখাবো, যদি এটাকে অ্যাপ্রুভ করে দেন আমরা ফাইনালি ডেভেলপমেন্টের দিকে যাব। যে কোনো প্রোটোটাইপিং এ আমাদের এই বেসিক স্টেপ গুলো আমাদের ফলো করতে হবে। এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা লাস্টে যে দেখবো, তবে এই আলোচনার মধ্যে থেকে আমরা একটু অন্তত বুঝতে পারছি অ্যাডভান্টেজ হচ্ছে হলো কাস্টমারকে আমরা হুবহু একটা সিস্টেমের দামি কপি আমরা দেখাতে পারছি, অর্থাৎ ইউজারের স্যাটিসফ্যাকশনটা আমরা নিতে পারছি আগেই।
ইউজারকে আমাদের কাজের সাথে আমাদের ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সাথে ইনভলভ করতে পারছি। ইউজার এর ফিডব্যাক, যদি কোনো কারেকশন দরকার হয় তার ফিডব্যাকটা আমরা ইজিলি নিয়ে নিতে পারছি প্রোটোটাইপিং এর মধ্যে। অন্য যেমন ওয়াটারফল, ভিশেপ, এই ক্ষেত্রে কিন্তু ওই ফিডব্যাক বা এটা নেওয়া কিন্তু টাফ। টোটাল সিস্টেম তাকে দেখানো টাফ, দেখানো যায় না, টাফ মানে দেখানোই যায় না একেবারে। রিভিউ নেওয়ার কোনো অপশন নাই সেখানে, একবারই যা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে তার উপর বেস করে আমাকে কি করতে হচ্ছে, টেস্টিং ফেজে শুধু ওই রিকোয়ারমেন্টের সাথে মিলিয়ে আমরা সিস্টেম ডেলিভারি দিয়ে দিচ্ছি। কাস্টমারের কোনো রিভিউ বা চেঞ্জ রিকোয়ারমেন্ট সময় সুনাম দুইটাই বাঁচবে স্যার এটা দিয়ে। সেটা নিতে পারছি না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। আবার এইখানে দেখো ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যেই আছে। ডিসঅ্যাডভান্টেজটা আছে প্রথমেই, যখন দেখো আমরা বেসিক রিকোয়ারমেন্টটা কি করছি, আইডেন্টিফাই করছি শুধুমাত্র, ঠিক আছে, কিন্তু তার যে ইন্টারনাল আরো সফটওয়্যার কোয়ালিটির জন্য সিকিউরিটি অপশন আছে, ডিপেন্ডেবিলিটি, মেইনটেনেবিলিটি, এগুলো কিন্তু ইউজার বুঝবে না, ইউজার কিন্তু এগুলো বলেনি। তার মানে এগুলো কিন্তু আমরা আমাদের অ্যানালাইসিস করার কথা। কিন্তু প্রোটোটাইপিং এ যদি যাই, ইউজার যেহেতু স্যাটিসফাইড অ্যাকসেপ্ট করে দিছে, অতএব এগুলোর অ্যানালাইসিসটা খুব কম হয়। এই অ্যানালাইসিসটার ঘাটতি থেকে যায়, যে কারণে অনেক বড় একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট কি হয়ে যেতে পারে, সিস্টেমে মিসিং থাকতে পারে, কোয়ালিটি ডিগ্রেডেশনের দিকে যেতে পারে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা বলি, সেটা হচ্ছে ইউজারের যে স্যাটিসফ্যাকশন আমরা নিচ্ছি এখানে, যে একটা ইনিশিয়াল ডিজাইন ইউজারকে দিচ্ছিস, তার উপর মতামত দিচ্ছে, মতামত দিয়ে আবার সেটাকে কমপ্লিট করে আবার একটা ডিজাইন আমরা প্রোভাইড করছি। এই যে এই মানুষের আসলে পছন্দের শেষ নেই, স্যাটিসফ্যাকশনের শেষ নেই। তুমি যত ভালো জিনিসই তাকে প্রোভাইড করো না কেন, সে মনে করো এটা না হলে হয়তো সে তার সাথে খারাপ জিনিস পছন্দ করছে, কিন্তু ওই জিনিসটা তার আর ভালো লাগছে না। এরকম স্যাটিসফ্যাকশন আনা অনেক সময় খুব টাফ হয়ে যায়। তার মানে এই লুপটা যদি ইনফিনিটি লুপের মধ্যে পড়ে, যে আমি একটা প্রথম ইনিশিয়াল প্রোটোটাইপ নিলাম, সেটাকে কাস্টমারকে দেখাইলাম, কাস্টমার আবার চেঞ্জ দিল, আমি আবার ডিজাইন করলাম, আবার দেখাইলাম, আবার আর একটা চেঞ্জ দিল, সেটাকে আবার আমি কি করলাম, ঠিক করলাম, আবার নিয়ে আসলাম, তারপরে তো ভালো লাগলো, আবার চেঞ্জ দিল। তার মানে এরকম যদি বারবার চেঞ্জের অপশন আসে, তাহলে তোমার সময়, শ্রম, টাকা সবকিছুই আবার বেড়ে যাবে, এবং আলটিমেটলি তুমি কিন্তু সফটওয়্যারটা তখন তাকে ডেলিভারি দিতে পারবে না। এই প্রবলেমটা, রিস্কটাও থেকে যায় প্রোটোটাইপিং। এই জন্য এটাও খুব ইম্পর্টেন্ট। আবার এমন আরেক কিছু আছে এখানে, যে প্রোটোটাইপিং এ ইউজারের ইনভলভমেন্ট আমরা দেখতেছি, কিন্তু এমন একটা প্রতিষ্ঠানের সফটওয়্যার তুমি প্রোটোটাইপিং মডেলে শুরু করলা, দেখেন ইউজার কাস্টমারকে তুমি খুঁজেই পাচ্ছ না, মিটিং এ ডেট করছো সে আসে না, ঠিক আছে, তার সাথে একটা ফোন করলে সে ফোন ধরে না, ঠিক আছে, তাহলে এই টাইপের কাস্টমার নিয়ে তুমি যদি প্রোটোটাইপিং মডেলে যাও, তাহলেও তুমি বিপদে পড়বে। কারণ প্রোটোটাইপ তৈরি করছে, সে প্রোটোটাইপ দেখার কোনো কি নাই, মানুষই নাই, কাস্টমারই নেই, তাহলে বিপদ। এই জন্য আমরা যেটা দেখবো, অ্যাডভান্টেজের সাথে সাথে, প্রসেসের সাথে সাথে আমাদের এই ড্রব্যাক গুলো বা ডিফিসিয়েন্সি গুলো এবং স্ট্রেংথ গুলো আমরা কি করবো, অ্যানালাইসিস করবো। ওকে, হ্যালো, এই বুঝতে পারছো? বলো। জি স্যার। জি স্যার। এই হলো প্রোটোটাইপিং এর বেসিক কনসেপ্ট। জি আবার স্যার। আমরা ডিটেইলসে ঢুকবো, বিভিন্ন টাইপের প্রোটোটাইপিং আছে, ফিডালিটি আছে, সেগুলো আমরা দেখবো, ডাইমেনশন আছে, সেগুলোকে দেখবো, দেখে আমরা একটা প্রপার সিদ্ধান্ত নিতে পারবো যে কোন কোন ক্ষেত্রে আমাদের প্রোটোটাইপিংটা ইম্পর্টেন্ট। এখানে দেখো, আমরা বলছি ডাইমেনশন অফ প্রোটোটাইপিং। যদি ডাইমেনশন আমরা যদি কল্পনা করতে চাই, এটা কোন ডাইমেনশনের প্রোটোটাইপিং কেমন হবে। এইখানে দেখো যে ডাইমেনশন বলতে আমরা দুইটা ডাইমেনশন বুঝিয়েছি, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। হরিজন্টাল আর ভার্টিক্যাল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদেরকে দেখাও একটা সিম্বল দিই, একটা সিস্টেমের, এটা একটু তোমরা আমাকে একটু অ্যানালাইসিস করে বলবা যে, একটা হোয়াইট বোর্ড দেই, আমরা বলছি এইটা হলো হরিজন্টাল, ওকে, আর এইটা হলো ভার্টিক্যাল।
ডাইমেনশন বলতে একটা প্রোটোটাইপিং এর হরিজন্টাল ডাইমেনশনটা দিয়ে বোঝাচ্ছি এই টাইপের, এইখানে যে বিষয়গুলো থাকবে, আর ভার্টিক্যাল ডাইমেনশন বলতে তার মানে একটা সফটওয়্যার যদি আমরা তৈরি করি তার একটা ভার্টিক্যাল দিক থাকে আর একটা হলো হরিজন্টাল দিক থাকে। ভার্টিক্যাল দিকটা বলি তোমাদের, ভার্টিক্যালটা হলো একটা মডিউল বা একটা সফটওয়্যার যখন আমরা তৈরি করি অনেকগুলো মডিউল থাকে না, যেমন একটা ইআরপি সলিউশন যদি আমরা তৈরি করি এখানে কতগুলো মডিউল থাকে। ইআরপি সলিউশনে কি কি থাকে? ধরো একটা অ্যাকাউন্টিং সিস্টেম আছে, একটা পেরোল ম্যানেজমেন্ট আছে, একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে। আমাদের ইউনিভার্সিটির কথা যদি বলি এখানে লাইব্রেরি ম্যানেজমেন্ট আছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, সরি তার মানে বলছিলাম পেরোল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এখানে ধরো স্টুডেন্টের সাবজেক্ট রেজিস্ট্রেশন, টিচার পোর্টাল, লাইব্রেরি ম্যানেজমেন্ট, এরকম ধরো হোস্টেল ম্যানেজমেন্ট, এখানে ধরো ভেহিকল ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, অনেকগুলো ছোট ছোট মডিউল এক একটা আছে। তার মানে এই যে সাব মডিউল যতগুলো আছে একটা সিস্টেমে সবগুলোকে যদি আমি একসাথে দেখাতে চাই তাহলে আমাকে যেতে হবে হরিজন্টাল ডাইমেনশনে। এখন ধরো একটা প্রোটোটাইপিং আমরা ধরলাম, এইখানে ধরলাম এটা ধরো অ্যাকাউন্টিং মডিউল, এখানকার একটা মডিউল অ্যাকাউন্টিং মডিউলের ভিতরে আবার অনেকগুলো পয়েন্ট আছে। এখানে টিচারদের স্যালারি আছে, স্টাফদের স্যালারি, স্টাফদের বোনাস, স্টুডেন্টদের পেমেন্ট রিলেটেড, স্টুডেন্টদের ডিউ, যদি কোনো পানিশমেন্ট থাকে সেটা, কোনো যদি স্যালারি ডিডাকশন হয় সেটার হিসাব নিকাশ, ঠিক আছে। টোটাল তোমার যদি অন্যান্য জায়গা থেকে যদি কোনো জায়গার কি হয়, যেমন বিভিন্ন ধরনের এক্সপেন্ডিচার, অ্যাসেট ক্রয়, সেগুলো সাথে সাথে টোটাল একটা অ্যাকাউন্টিং এর মধ্যেও আরো অনেকগুলো কি আছে, ইনস্ট্রাকশন বা ফাংশনালিটি আছে, ফিচার আছে। যখন কোনো একটা সাব মডিউলকে তার ডিটেলসটা যখন আমরা দেখাবো, তার হাইটটা দেখাবো, তখন আমরা সেটাকে ভার্টিক্যাল ডাইমেনশন বলবো। তার মানে আবার বলি, একটা সিস্টেমের একটা যতগুলো সাব মডিউল আছে সবগুলোকে যদি একসাথে দেখাতে চাই তার মানে সেটাকে আমরা বলবো হরিজন্টাল ডাইমেনশন। আর যদি স্পেসিফিক কোনো একটা সাব মডিউলের ডিটেলসটা যদি আমরা দেখাতে চাই তাহলে সেটা হলো আমাদের ভার্টিক্যাল ডাইমেনশনে আমাদের যেতে হবে। বুঝতে পেরেছি কিনা বলো? হ্যাঁ, জি স্যার, বুঝে গেছে। ওকে, এইবার তাহলে আমরা যেখানে ছিলাম আবার আসো, এখানে ডাইমেনশন অফ প্রোটোটাইপিং, হরিজন্টাল প্রোটোটাইপ, যদি দেখো ব্রড ভিউ অফ ইন্টায়ার সিস্টেম। তার মানে হরিজন্টাল প্রোটোটাইপিং এ আমরা দেখবো যে টোটাল যে সিস্টেমের যতগুলো সাব সিস্টেম আছে সবগুলোকে একসাথে, মানে ব্রড ভিউ, টোটাল সিস্টেমটাকে একসাথে দেখতে চাচ্ছি। আর ভার্টিক্যাল প্রোটোটাইপিং এ যদি যাই সেখানে আমরা বলবো হচ্ছে দেখো মোর কমপ্লিট ইলাবোরেশন অফ এ সিঙ্গেল সাবসিস্টেম অর ফাংশন। তার মানে যে কোনো একটা সিঙ্গেল সাবসিস্টেমের ক্ষেত্রে আমরা যদি তার ডিটেলসটা দেখতে চাই, যেমন অ্যাকাউন্টিং এর কথা বললাম, তাহলে সেটা আমরা ভার্টিক্যাল প্রোটোটাইপের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা একটা সিস্টেমকে যদি পরিপূর্ণভাবে আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে দুইটা টাইপ আমার লাগবে, তাই না? একটা টোটাল সিস্টেমের জন্য সেটা হলো হরিজন্টাল প্রোটোটাইপ, আর স্পেসিফিক এক একটা সাব মডিউলকে যদি আমরা ডিটেলস আকারে দেখাতে চাই তখন তাকে আমরা বলবো ভার্টিক্যাল প্রোটোটাইপ। ওকে, এখন আসো ডিফারেন্ট টাইপের প্রোটোটাইপিং আছে। আগেরটা কিন্তু ডাইমেনশন, দুইটা ডাইমেনশন আমরা দেখলাম, প্রোটোটাইপের ডাইমেনশন দুইটা হয়, একটা হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল, আর এগুলোর ডিফারেন্ট টাইপের প্রোটোটাইপ।
তাই এক একটা প্রোটোটাইপের মধ্যে আবার কি থাকতে পারে, এরকম 2টা করে ডাইমেনশন থাকবে সব ধরনের প্রোটোটাইপে। এখন প্রোটোটাইপ আবার কত প্রকার আছে, প্রোটোটাইপ এখানে আমরা দেখব থ্রোঅ্যাওয়ে, র‍্যাপিড, ক্লোজ ইন্ডেড প্রোটোটাইপ একটা আছে, তারপর আমরা আরেকটা দেখব ইনক্রিমেন্টাল প্রোটোটাইপ আছে, এক্সট্রিম প্রোটোটাইপিং আছে, এগুলো দেখবো। এক একটার সাথে আরেকটার কিছু ন্যাচারে পার্থক্য আছে। তা থ্রোঅ্যাওয়ে র‍্যাপিড প্রোটোটাইপিং মানে এটা আমরা বুঝতেই পারছি, তার মানে র‍্যাপিড মানে খুব অল্প সময়ে কুইকেস্ট ওয়েতে আমাকে কি করতে হবে, একটা প্রোটোটাইপ ডেলিভারি দিতে হবে। তার মানে এগুলো আমরা বুঝতেই পারছি, যদি ছোট টাইপের কিছু সফটওয়্যার হয়, ছোট টাইপের যদি কোনো সিস্টেম হয়, সেই ক্ষেত্রে আমরা এই প্রোটোটাইপ গুলোকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। কিভাবে, ধরো কাস্টমার আসলো, বেসিক স্টেপ আমরা জানি, বেসিক রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, একটা ডিজাইন তাকে দিতে হবে ইউজার ইন্টারফেসে, দেন সেটাকে কাস্টমারকে দেখাতে হবে, কাস্টমার সেটা ইভালুয়েট করবে, যদি নতুন কোনো ফিচার দেয় সেটাকে অ্যাড করতে হবে, অ্যাড করে আবার দেখাতে হবে, দেখানোর পরে যদি সে স্যাটিসফ্যাকশন আসে তার, তাহলে আমরা ফাইনাল ইমপ্লিমেন্টেশনে যাব। থ্রোঅ্যাওয়ের ক্ষেত্রেও সেম কাজগুলোই আমার করতে হবে, কিন্তু এইখানে পার্থক্যটা হলো যে প্রোটোটাইপ ইউজার ইন্টারফেসটা আমরা তৈরি করলাম, এই ইউজার ইন্টারফেসটা তৈরি করা অনেকগুলো ওয়ে আছে। অনেকগুলো ওয়ে মানে হলো, যেমন ধরো কাগজ কলমেই কি করা যায়, একটা সাদা পেজ নিলাম, একটা পেন্সিল নিলাম, ড্র করে আমি দেখাইলাম যে তোমার সিস্টেমের ইউজার ইন্টারফেসটা এরকম হবে। বেসিক যে রিকোয়ারমেন্ট আমি পেলাম তার উপর বেস করে সে যদি বললো যে আমি একটা কি করতে চাই, আমি একটা ফটো গ্যালারি, আমার পার্সোনাল অনেক ফটো আছে, বিভিন্ন সাল অনুসারে, বিভিন্ন ইভেন্ট অনুসারে বা বিভিন্ন ক্রাইটেরিয়া অনুসারে আমি ফটোগুলোকে ডিসপ্লে করতে চাই, মানুষকে দেখাতে চাই, এরকম একটা সফটওয়্যার আমি বানাতে চাই। তাহলে এটা কিভাবে সেটা ডিসপ্লে হতে পারে, একটা ছবি এঁকে আমি সেটাকে কি করতে পারি, একটা ওয়েবসাইট আমি বানাবো, সেটাকে একটা স্কেচ করে আমি ইউজারকে দেখাতে পারি, দেখালে সে যদি রাজি হয়, তার যদি পছন্দ হয়, তাহলে আমরা ফাইনালি কোডিং এ চলে যেতে পারি, ডেভেলপমেন্টে চলে যেতে পারি। এই যে আমি যে একটা পেপার পেন্সিল নিয়ে শর্ট টাইমেই আমি একটা প্রোটোটাইপ তাকে কি করলাম, ডিজাইন করে দেখালাম এবং তার স্যাটিসফ্যাকশন আমি নিয়ে নিলাম, এটা হলো থ্রোঅ্যাওয়ে বা র‍্যাপিড ক্লোজ ইন্ডেড প্রোটোটাইপ। আর এটাই যদি আমরা কি করি, তার মানে এখানে টাইমটা কমানো বা অল্প সময়ের মধ্যেই সেটাকে করা। কিন্তু এই কাজটা যদি আমাদের পেপার পেন্সিল ব্যবহার না করে আমরা যদি কি করতাম, কোনো অনেক টুলস আছে প্রোটোটাইপ তৈরি করার, ধরো এই ডিজাইনটাই শুধুমাত্র আমরা পেপার পেন্সিলে না করে ফটোশপের সাহায্যে নিলাম, যেমন এখানে ফটোশপের যারা কাজ করো তারা ধরো এই ডিজাইনটা ফটোশপ দিয়ে করছে, তাহলে ফটোশপ দিয়ে করতে গেলে এরকম একটা ডিজাইন সময় লাগবে বেশ। বা ধরো কিছু কিছু সফটওয়্যার আছে যেটা অ্যানিমেশনের ব্যবহার করা যেতে পারে, তাহলে অ্যানিমেশন করলে আরো সময় লাগবে, আরো এক্সপার্ট তোমার কি লাগবে, হ্যান্ডস লাগবে শুধু প্রোটোটাইপ তৈরি করার জন্য। তাহলে এটার কিন্তু আরেকটা ধরনের কি হলো, টাইপ হলো, বা আরেকটা ধরনের তোমার এখানে সময় বেশি লাগলো, খরচ বেশি লাগলো শুধু প্রোটোটাইপিং। তাহলে এই যে 2টা টাইপের কথা আমি বললাম, ধরো একটা পেপার পেন্সিল নিয়ে বসে তাৎক্ষণিক জায়গায় বসে আমি একটা প্রোটোটাইপ তৈরি করলাম, আর একটা ক্ষেত্রে আমি ধরো টুলস নিচ্ছি, ধরো ফটোশপ নিলাম বা অ্যানিমেশন টুলস নিলাম, কিছু আরো কিছু সফটওয়্যার আছে, টুলস আছে, যেমন ক্লিক বার্ডি বা এরকম আরো কিছু, তারপরে প্রোটোটাইপ তৈরি করার আরো কিছু সফটওয়্যার আছে, সেগুলোর সাহায্য নিলাম, নিয়ে একটা প্রোটোটাইপ তৈরি করলাম। তাহলে একটার খরচ কম, টাইম কম, আর একটার খরচ বেশি, টাইম বেশি, একই প্রোটোটাইপের মধ্যে। তাহলে কোন সময়ে কোন টাইপের প্রোটোটাইপে আমাদের যেতে হবে তার উপর বেস করে এই টাইপিং গুলো আসছে। যদি আমাদের কুইক টাইম দরকার, বাজেট অল্প, বেশি খরচ, আমি প্রোটোটাইপ নিয়ে করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা তাই থ্রোঅ্যাওয়ে বা র‍্যাপিড অথবা ক্লোজ এন্ডেড প্রোটোটাইপিং যেই বলি না কেন, এই ওয়েতে আমাদের যেতে হবে। আর প্রসেস কি একই বললাম, রিকোয়ারমেন্ট কালেক্ট করবো, তারপর বেস করে এরকম পেপার পেন্সিল দিয়ে করবো, ওই ড্রটাই আমি ইউজারকে দেখাবো, কারেকশন থাকলে সেই ড্রয়ের উপর কারেকশন করে নিব, ফাইনালি সেটাকে ইমপ্লিমেন্টেশনে চলে যাব। কারণ এটা ফোকাস মূলত হচ্ছে টাইম কমানো, কুইকেস্ট টাইমের মধ্যে আমরা ইউজারের স্যাটিসফ্যাকশনটা বা অ্যাপ্রুভালটা নিয়ে নেওয়া।
এর উপর বেস করে আমরা বলছি আরো কিছু, যেটা তাহলে আমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে এই প্রোটোটাইপিং ফিডালিটিটা কেমন। ফিডালিটি কয়েক টাইপের আছে, লো ফিডালিটি, মিড টু হাই ফিডালিটি। তার উপর বেস করে আমাদের এই পলিসিটা নিতে হবে। তাহলে লো ফিডালিটি যেটা আমরা বলছি সেটাই, সেই ক্ষেত্রে আমরা থ্রোওয়ে প্রোটোটাইপিংটা আমরা ব্যবহার করতে পারি। মেথড হলো সেখানে আসতে পারে পেপার পেন্সিল, যেখানে মেইনলি ওই সিস্টেমটা কিভাবে কাজ করবে একটা পেপার পেন্সিল দিয়ে তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের দেখানো। তাহলে এরকম একটা সফটওয়্যার বানাবে, এইখানে কি কি ফাংশনালিটি থাকবে সেটা এখানে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। তার মানে ইউজারকে বোঝানোর জন্য, কাস্টমারকে বোঝানোর জন্য এখানে একটা হিসাব নিকাশ রিলেটেড দেখো, টোটাল এরকম বাটন গুলো থাকবে, এইখানে ক্রিয়েটের অপশন থাকবে, এইখানে যে টোটাল রিপোর্টটা যদি আমরা দেখতে চাই আইটেম ওয়াইজ সেই রিপোর্টটা আসবে, টোটাল প্রাইস যদি দেখতে চাই সেটাকে আমরা এইভাবে দেখাতে পারবো। কারণ আমার সফটওয়্যারটা, তুমি যে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছ, আমি একটা ইউজার ইন্টারফেস কাগজ কলমে তার কাছে রিকোয়ারমেন্ট শুনে সাথে সাথেই কি করলাম, ডিজাইন করলাম। ডিজাইন করে তা ইউজারকে দেখাইলাম, কাস্টমারকে। কাস্টমার দেখে বললো যে হ্যাঁ এটা ঠিক আছে, এখানে আরো একটা জিনিস চাই। আমি যদি এখানে দেখলাম যে লিস্ট আসার পরে এখানে কোনো কারেন্ট ভুল হয়েছে, সেটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে আরো একটা অপশন আমি হয়তো অ্যাড করলাম, যেটাকে এডিট করতে পারবো। তাহলে সেটাও থাকবে, অ্যাড করলাম, তাহলে আবার সেটাকে ডিজাইন করে আমি আবার তাকে দেখাইলাম। দেখানোর পরে সে বললো যে ঠিক আছে, দেন এইটার আমরা অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন চলে গেলাম। তার মানে এটা লো ফিডালিটি যদি হয়, সফটওয়্যারটা যদি ছোট হয়, কস্ট যদি কম হয়, তাহলে আমরা এই পেপার পেন্সিল মোডে সেটাকে নিয়ে যেতে পারি। যদি সেই ফিডালিটিটা যদি হাই বা মিডিয়াম লেভেলের হয়, তাহলে আমাদের অনেক টাইপের টুলস আমরা তখন সাহায্য নিতে পারি। যেমন এখানে বলা হয়েছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বিল্ডার, এটা নামে একটা টুলস আছে, এটা সার্চ দিয়ে দেখো। এটা দিয়ে অনেক সময় প্রোটোটাইপ তৈরি করা যায়। যে গ্রাফিক্যাল ইউজার মানে যে আমরা পেপার পেন্সিল দিয়ে যেটা তৈরি করছিলাম, এটা জিইউআই বিল্ডার যে সফটওয়্যারটা আছে, টুলসটা আছে, সেটার উপর বেস করে আমরা এরকম বিভিন্ন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি। এবং সেটাকে চেঞ্জ করার অপশন থাকবে, এডিট করার অপশন থাকবে। কারণ কাস্টমারের প্রয়োজন অনুসারে সেটাকে আমরা আবার কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যেমন ক্লিক ডামি নামে একটা কি আছে, এরকম টুলস আছে, প্রোটোটাইপ আছে, সেটা দিয়ে আমরা কি করতে পারি, সেটা হলো বিভিন্ন মেনু এখানে থাকবে। এখানে ধরো ক্লিক করলাম, ওটার সফটওয়্যারটা অনেকটা এরকম। যেমন ধরো একটা মেনু, এরকম বিভিন্ন মেনু তোমার ক্রিয়েট করা থাকবে, লেখা থাকবে। এখানে ধরো ক্লিক করলাম, ক্লিক করলে এটা সাব মেনু ধরো আরো ধরো এরকম দুইটা চলে আসবে, ঠিক আছে। শুধু এগুলো লেখা থাকবে, বাট এটার আউটপুটটা আমরা পাবো না, কিন্তু এটা বোঝা যাবে ইউজার যে এখানে যদি ক্লিক করে তাহলে এটা আসবে, এটার ভিতরে এটা ক্লিক করলে তখন এইখান থেকে আবার আসবে, ঠিক আছে। আরো দুইটা অপশন আসবে, এইখান থেকে ধরো এটা ক্লিক করলে এখানে ধরো আরো দুইটা অপশন আসতে পারে। তার মানে কি কি কাজ হবে, এটা সিকোয়েন্স ট্রির মতো করে আমরা ডিজাইন করে রাখতে। তার মানে এখানে এগুলো সব একসাথে ফ্রি আকারে থাকে না, এরকম একটা মেনুই থাকে। মেনুর এখানে যদি আমি যখন ক্লিক করি, ক্লিক করলে পরে এরকম আলো সাব মেনু গুলো বের হয়ে আসে। সেখান থেকে ক্লিক করলে তার মানে একটা সফটওয়্যারে যা যা যেভাবে অপারেশন করার সিকোয়েন্সটা আছে, সেগুলো আমরা একটা ডিজাইনের মধ্য দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে বলা হয়েছে ক্লিক ডামি নামে একটা টুলস আছে, সেটা দিয়ে আমরা এই কাজগুলো করে, আমরা একটা সফটওয়্যার কি কি ভাবে কাজ করে, কোন মেনুতে ক্লিক করলে কোন অপশনটা আসবে, অর্থাৎ তারপরে ফাইনালি কোনটা ক্লিক করলে আউটপুটটা কেমন আসবে, টোটাল ভিউটাকে দেখানো যায়। তার মানে এই টাইপের অনেক আমরা টুলস ব্যবহার করে আমরা করতে পারি। মাথায় রাখতে হবে কোন ফিডালিটি, লো ফিডালিটি, কারণ এই টাইপের একটা প্রোটোটাইপ তৈরি করতে ছোটখাটো একটা সফটওয়্যারের খরচ তোমার এখানে হয়ে যাবে। তার মানে 20-30 হাজার টাকার যেটা ওয়েবসাইট, সেখানে তুমি যদি এরকম টুলস ব্যবহার করে তুমি করতে যাও, তাহলে এইটারই খরচ তোমার 20-30 হাজার টাকা হয়ে যাবে। ওয়েবসাইট আর কি তৈরি করবা। এই সকল ক্ষেত্রে আমাকে ফিডালিটিটা হলো আগে মাথায় রাখতে হবে, কোন ফিডালিটি, লো ফিডালিটি নাকি হাই ফিডালিটির সফটওয়্যার।
হাই ফিডালিটি, যেমন ধরো একটা 5 কোটি টাকার একটা সফটওয়্যার, তাই না? আমি এখানে 5 লাখ টাকা একটা প্রোটোটাইপিং এ খরচ করা আমার জন্য কোনো সমস্যা না। তাহলে প্রোটোটাইপিং এ আমি 5 লাখ টাকা তখন খরচ করতে পারবো। যেমন ধরো তোমরা ইয়াতে দেখছো কিনা, কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও অ্যানিমেশন দেখতে পাচ্ছিলাম, খুব জনপ্রিয়টা, অনেক ভিউ হয়েছে সেই ভিডিওটা, যেটা মাইক্রো রোবট। সেটা হলো যে ব্লাডের যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীর মধ্যে দিয়ে সে প্রবেশ করতে পারে, যেতে পারে, এবং কিছু কিছু জায়গায় রক্তনালী ব্লক হয়ে থাকে, রক্ত জমাট বেঁধে থাকে, সেই রক্তটাকে সে কি করে, ক্যাপচার করে এবং সে ডিসপাস করতে পারে, বাইরে বের করে দিতে পারে। খুব সুন্দর করে অ্যানিমেট করে সেটা দেখানো হয়েছে। সে এরকম করে যাচ্ছে ছোট একটা ক্যাপসুলের মতো, সেই ক্যাপসুলটা পরে প্রসারিত হয়ে যাচ্ছে, তার একটা মুখের মতো এরকম ক্যাপচার করার বেরোচ্ছে, সেটা ওই ব্লাড যেটুকু জমে আছে সেটুকু সে ক্যাপচার করছে, ভিতরে গিলে খাওয়ার মতো গিলে খাচ্ছে, এবং পরে একটা পিছনে একটা লাইন আছে, সেই লাইন দিয়ে সে কি করতে পারছে, ডিসপাস করতে পারছে। এই এই ভিডিওটা দেখছো কে কে বলো দেখি, যেটার কথা বললাম, কারো কি দেখা আছে এরকম অ্যানিমেশন একটা ভিডিও? ফেসবুকে খুব ছিল, বছর খানেক আগেও খুব অ্যাভেলেবল ছিল, এখন আসামি ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়নি স্যার। চাইলে একটু খুঁজে দেখতে পারো, মাইক্রো রোবট, ঠিক আছে, ব্লাড সেল ক্যাপচারিং মাইক্রো রোবট, এরকম নাম দিলে পেতে পারো। এটা চমৎকার, যেটা এটা একটা প্রোটোটাইপিং, মানে এই রোবটটা যখন তৈরি করা হয় তার মানে এটা খুব ক্রিটিক্যাল একটা রোবট। এটা তোমার রোবটের নামটা তো শুনছো, মাইক্রো রোবট আবিষ্কার হয়েছে। জি স্যার, মাইক্রো রোবট শুনেছিলাম। হ্যাঁ, এই কাজে এই রোবটটাই হচ্ছে তোমার এরকম বিশেষ করে স্নায়ু যেসব অপারেশন, স্নায়ুর ফ্র্যাকচার হচ্ছে, এগুলো যেখানে আসলে অস্ত্রোপচার করে সম্ভব না, সেই সকল ক্ষেত্রে শরীরের মধ্যে এরকম একটা রোবট পাস করে দেওয়া হচ্ছে, প্রবেশ করাই দিচ্ছে, সেই সেটা কি করবে, আইডেন্টিফাই করবে এরিয়াটাকে, এবং যেটুকু রিকেয়ার করা দরকার সে সেটা করে এবং তার কাজ কমপ্লিট করে। তার মানে ওখানে একটা ক্যামেরা থাকবে, বাইরে থেকে আবার দেখা যাবে, এটা ডাক্তার এটা দেখতে পাবে, সেইভাবে সেটাকে কি করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। এই যে যে পদ্ধতি, মানে ওই রোবটটা কিভাবে কাজ করবে, তার মানে এটা খুব সেন্সিটিভ, তার আগে এরকম অ্যানিমেশন করে টোটাল তার ফাংশনালিটি সার্ভিসটাকে আগে দেখানো হয়েছে। তার মানে এই অ্যানিমেশনটা তুমি যদি চিন্তা করো, এই অ্যানিমেশনটা তৈরি করতে তাকে অনেক ইনভেস্ট করতে হয়েছে, অনেক টাকা এখানে খরচ করতে হয়েছে, ঠিক আছে? তাহলে কারণ কি, এটা খরচ করা তখনই সম্ভব হয়েছে কারণ এটা সেন্সিটিভ সিস্টেম, এটাকে যদি আমি প্রপারলি যদি এক্সপ্লেইন না করতে পারি, কারণ এখানে কনসালটেন্সির বিষয় আছে, আমি একজন ইঞ্জিনিয়ার, তো আমার ডাক্তারি নলেজটা নাই, তার মানে আমি একজন ডাক্তারের কাছে নলেজ হায়ার করছি, সেই নলেজের উপর বেস করে আমি একটা সিস্টেম আগে ডিজাইন করছি, সেই ডিজাইন করা সিস্টেমটা আমি ডাক্তারকে দেখিয়েছি, এক্সপার্ট যারা এই সিস্টেমে এই বিষয়ে, তারা যখন অ্যাপ্রুভ করছে, দেন আমি অ্যাকচুয়াল প্রোডাক্ট তৈরি করতে গেছি। এই যে যে টোটাল অ্যানিমেশনটা তৈরি করে দেখানো হলো, এইটা হলো ওই মাইক্রো রোবটের একটা প্রোটোটাইপ। ওই অ্যানিমেশন এই ধরো তোমার 20-25 লাখ টাকা শুধু ওই অ্যানিমেশন একদম রিফাইন করে ওই প্রোটোটাইপটা তৈরি করতে তার খরচ হয়েছে। তার মানে সফটওয়্যারটা যদি এরকম কয়েক কোটি টাকার হয়, তাহলে সেখানে 5-10 লাখ টাকার একটা প্রোটোটাইপ তৈরি করা কোনো সমস্যা না। এইখানে দেখো কিছু লিংক দিয়েছি আমরা, এই লিংকটা যদি দেখো, এখানে কিছু স্যাম্পল প্রোটোটাইপ দেওয়া আছে। এখানে আরো ইউটিউবে গেলে তোমরা আরো অনেক টাইপেরই পেতে পারো, প্রোটোটাইপ পেতে পারো।
এই স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা জি স্যার। যাচ্ছে। জি স্যার। সাইন ইন করতে বলে কেন? এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা? বলতো এটা ইউটিউব। জি স্যার, আসতেছে স্যার। Welcome দেখো to test of Kitchen Run prototype. একটা First task. আমার ইউটিউব সাইন ইন না করলে আর স্যার চলবে না। আমি শেয়ার দিব স্যার, আমার এখানে ওপেন করা আছে। হ্যাঁ দাও, আমি স্টপ করে দিই। এটা প্রথম লিঙ্কটা। এখানে দেখো একটা সফটওয়্যার মূলত হলো ফটো শেয়ারিং একটা সফটওয়্যার তারা বানাতে চাচ্ছে, তার প্রোটোটাইপটা দেখাচ্ছে। প্রথমে ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এইভাবে সিস্টেমটা হবে। তারপর একটা মেসেজ তার কাছে আসবে। তারপরে সেই ইউজার যদি লগ ইন করতে চায়, ইউজার পাসওয়ার্ড দেবে, সাবমিট করবে, লগ ইন হয়ে গেল, সিস্টেমের মধ্যে সেটা ঢুকে গেল। দেন সেই ইমেজ এরকম ট্যাগ করতে পারবে, ইমেজের এরকম ট্যাগ অ্যাড করে দিতে পারবে, মানে ইমেজের ইয়াটা কি, এরকম বিভিন্ন রিজিয়ন সিলেক্ট করতে পারবে। সে ওই রিলেটেড ইমেজ যদি আরো সার্চ করতে চায়, যেগুলো ট্যাগ করলো সেগুলো পারবে। বিভিন্ন অ্যালবাম সেই রকম ক্রিয়েট করতে পারবে। তার মানে এরকম সে কিন্তু একটা টুলস ব্যবহার করে এই প্রোটোটাইপটা কিন্তু বানিয়েছে। তার মানে একটা সিস্টেম কিভাবে কাজ করবে সেটা স্টেপ বাই স্টেপ কাস্টমারকে কিন্তু সে কি করতে পারছে, বোঝাতে পারছে, দেখাতে পারছে। এটা কি স্যার, এই যে সফটওয়্যারটা কেমনে কাজ করে, ওটা একটা অ্যানিমেশন যে বানায়? হ্যাঁ, অ্যানিমেশন দিয়ে বানানো। এরকম বিভিন্ন টুলস আছে যেটার নাম দিলাম না, ক্লিক, ডামি, তারপরে হচ্ছে আগেরটা যেটা আরেকটা নাম দেখাইলাম, মানে একটা কাস্টমারকে বোঝার জন্য, মানে একটা হ্যাঁ ইউজার। বোঝানোর জন্য একটা ডামি সফটওয়্যার। এটাই প্রোটোটাইপ বলছি। তার মানে এটা তুমি যদি চালাতে, সেকেন্ড লিংকটা দাও তো দেখি। হ্যালো, জি স্যার। সেকেন্ড লিংক দেখো। সেকেন্ড লিংক হচ্ছে মূলত একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, Chase. Welcome to মোবাইলের test of Kitchen Run অ্যান্ড্রয়েড অ্যাপ, prototype. যেখানে একটা গেমিং সফটওয়্যার First থাকে। task সেই গেমিং is to run সফটওয়্যারটা কিভাবে Kitchen Run কাজ করবে application. সেইটা এখানে একটা প্রোটোটাইপ। Next task is select nearest area and game will start. Next task is get information about another player in the area. So this is it. And now next task is prepare for starting chase. Okay, chase has started. Now you should win the chase. ওকে, আমরা মনে হয় বুঝতে পারছি। তোমরা পরে সময় নিয়ে আরেকটু দেখো। তার মানে একটা গেমিং সফটওয়্যার এরকম যদি আমরা তৈরি করতে চাই, সেটা কিভাবে কাজ করবে, কি কি অপশন গুলো থাকবে, সেগুলো একটা প্রোটোটাইপিং এর মধ্য দিয়ে ডিসক্রাইব করা হয়েছে এখানে। প্লিজ স্ক্রিনটা একটু শেয়ার করো। শেয়ার বলতেছি, স্টপ করো। One and next. তাহলে আমরা যেখানে ছিলাম এরকম আরো অনেকগুলো
যে পেপার পেন্সিলের আরো অনেকগুলো প্রোটোটাইপিং আছে, ইউটিউব আছে, তোমরা সার্চ দিয়ে দেখতে পারো। অনেক সময় এরকম করা হয় যে এরকম কাগজ কেটে কেটেও যে বিভিন্ন যে একটা মেনু থেকে আর একটা মেনু যখন আসলো, কাগজ কেটে কেটেও এরকম ডিসপ্লে অনেক সময় করা হয় বোঝানোর জন্য। বিভিন্ন ফ্রেম তৈরি করা থাকে, এক একটা ফ্রেমের মধ্যে এক একটা মেনু স্লাইড আকারে, স্লাইডিং আকারে সেটা দেখিয়ে দেখিয়েও সেটা বোঝানো যায় যে এই মেনুতে ক্লিক করলে পরে ওই পেজটা আসবে, এটা ক্লিক করলে পরে আর একটা পেজ আসবে। একটা ফ্রেম থাকে, সেই ফ্রেমের মধ্যে তার মানে বিভিন্ন টাইপের কাগজ কেটে ডিজাইন করে করেও এটা দেখানো যায়। মানে কাস্টমারকে যে পদ্ধতিতে দেখাইলে বা বুঝাইলে সে বুঝতে পারবে তার সিস্টেম সম্পর্কে, সেই জায়গায় এক একটা টেকনিক একজন অ্যাপ্লাই করে থাকে। তার মানে এটা তোমার হলো ফিডালিটি, যেটা আমরা বললাম লো ফিডালিটি বা হাই ফিডালিটি, তার উপর ডিপেন্ড করে আমরা কোন টাইপের প্রোটোটাইপিং এ যাব। এখানে তাহলে আমরা থ্রোয়ে যেটা দেখলাম লো ফিডালিটির, এরকম ইভালিউশনারি প্রোটোটাইপিং আর একটা আছে। এটা থ্রোয়ে যদি আমরা বলি তাহলে আমরা লো ফিডালিটির মধ্যে যাব, এবং কমন যে বেসিক স্টেপস গুলো আছে সেগুলো এখানে আছে। রাইট প্রিলিমিনারি রিকোয়ারমেন্টস, ডিজাইন দ্য প্রোটোটাইপ, ইউজার এক্সপেরিয়েন্স, মানে ইউজারের ফিডব্যাক আমরা নিব ডিজাইনের উপর বেস করে, দেন আমরা আবার কি করব, ওই ডিজাইনটাকে আবার রিপিট করব যদি প্রয়োজন হয়। দেন আমরা কি করব, যে প্রিলিমিনারি যে রিকোয়ারমেন্ট নিলাম, যখন ডিজাইনটা ফাইনাল হবে সেখান থেকে আমরা ফাইনাল রিকোয়ারমেন্টটা পেয়ে যাব, এবং এই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা হলো রিয়েল প্রোডাক্ট ডেভেলপমেন্টের দিকে চলে যাব। খুব দ্রুত, এখানে টাইমটা কম লাগে এই কারণে লো ফিডালিটি ইউজ করে। দেন আমরা যদি পরে আরেকটা প্রোটোটাইপিং আছে যাকে আমরা বলবো ইভ্যালুয়েশনারি প্রোটোটাইপিং। এটা হলো আমরা বিভিন্ন টাইপের টুলস আমরা ব্যবহার করতে পারি, যেমন এখানে একটা নাম দেওয়া আছে একা ব্রেডবোর্ড প্রোটোটাইপিং। এটা আমরা কি করতে পারি, এক ধরনের প্রোটোটাইপিং, এটা আসলে ইভ্যালুয়েশনারি প্রোটোটাইপিং তৈরি করার একটা টুলস, এবং এর মূল কাজটাই থাকবে হচ্ছে আমরা কাস্টমারের যে ইন্টারাকশন সেটাকে আমরা দেখাবো মেশিনের সাথে। কাস্টমারের যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন যেটা বোঝানো হয়, সেটা বোঝানোর জন্য এই ইভালুয়েশনের প্রোটোটাইপিংটা আমরা ব্যবহার করতে থাকি। তবে এখানে আগেরটার সাথে পার্থক্য, ওখানে পেপার পেন্সিল মোড ব্যবহার করছি, এখানে আমরা বিভিন্ন টুলস ব্যবহার করি। টুলস ব্যবহার করার সুবিধাটা কি, অনেক বড় প্রজেক্ট যদি হয়, কমপ্লেক্স প্রজেক্ট যদি হয়, এটা কাগজ কলমে আসলে ডিজাইন করে কি করা যায় না, ওইটার খরচ তখন বেশি পড়বে, ওইটার কষ্ট তখন বেশি হবে। কিভাবে, যেমন একটা কমপ্লেক্স ডিজাইন আমি করলাম, কাস্টমারকে দেখাইলাম, কাগজ কলমে ড্র করলাম, এখন কাস্টমার বললো যে ডিজাইন ঠিক হয় না, আমার পছন্দ হয়নি, তার মানে সব ডিজাইন আবার তোমাকে নতুন করে করতে হবে। তার মানে এরকম ধরো একটা কমপ্লেক্স ডিজাইন, প্রায় 50টা মডিউল আছে, 50টা ডিজাইন এরকম যদি করে দেখাইতে যাই, তাহলে কাগজ কলমে আমার তখন কিন্তু আর সম্ভব না। টাকার চাইতেও বেশি হলো কষ্ট, পরিশ্রম। একই ছবি কয়জন নতুন করে আবার তৈরি করবে। এই জন্য বড় টাইপের লার্জ ফিডালিটি যদি হয়, তাহলে আমরা পেপার পেন্সিল মোড থেকে কোথায় চলে আসবো, এরকম টুলসে চলে আসবো। বিভিন্ন টুলসে আসলে সুবিধাটা কি, ধরো প্রথমে একটা মডেল আমি তৈরি করলাম, প্রোটোটাইপ তৈরি করলাম, সেখানে সফটওয়্যার দিয়ে তৈরি করছি, বিভিন্ন মেনু আছে, বিভিন্ন ফিচার আছে, এটা আমি কাস্টমারকে দেখালাম, কাস্টমার বললো যে এই ফিচারটা বাদ দিয়ে দেন, নতুন এই ফিচারটা অ্যাড করে দেন, তাহলে আমি সফটওয়্যার থেকে ইজিলি কিন্তু সেটাকে কি করে দিতে পারবো, রিপ্লেস করে দিতে পারবো, নতুন করে আমার ড্র করতে হচ্ছে না। কিন্তু এই মডেলটার যেটা সুবিধা, সেটা হলো ইভালুশনারি আমরা এই কারণে বলছি যে এখানে অনেকগুলো ভার্সন, প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ভার্সন ক্রিয়েট হতে পারে। যেমন ধরো ইয়ের কথা মনে আছে কিনা তোমার, ডারউইনের বিবর্তনবাদ, ধরো ওইখানে একটা ছবি আমরা কমন দেখে থাকি, যে প্রথমে একটা বানরের লেজ আলা একটা বানর আছে, তারপর আস্তে আস্তে সেই বানর 4 পায়ে দাঁড়াচ্ছিল, আস্তে আস্তে 2 পায়ে হয়েছে, দাঁড়াইছে, সামনের পাটা আস্তে আস্তে হাতে রূপান্তর হয়ে গেছে, আর লেজটাও আস্তে আস্তে ছোট হইতে হইতে একসময় নাই হয়ে গেছে। এই যে বিবর্তন, তার মানে এই প্রোটোটাইপিং এর ক্ষেত্রে অনেকটা এরকম, যদি আমরা দাঁড় করাই, তার প্রথম যে ফিচার গুলো ছিল সেখান থেকে কিছুটা কাটছাট হয়েছে, পরে আরেকটু মডিফাই হয়েছে, আরেকটু মডিফাই হয়েছে, আরেকটু মডিফাই হয়েছে, একদম লাস্ট থেকে ফার্স্ট যে প্রোটোটাইপ ছিল এটার সাথে যদি আমরা একটা সিকোয়েন্স দেখতে চাই, ক্রিয়েট করতে চাই, তাহলে দেখবে এক ধরনের এরকম বিবর্তন আছে। এই জন্য আমরা এই প্রোটোটাইপিংকে আমরা বলবো ইভালুশনারি প্রোটোটাইপিং। প্রতিটা ফেজে, প্রতিটা ভার্সন এরকম ইভালুয়েট করে করে ফাইনালি একটা ভার্সনে আমরা নিয়ে যেতে পারি, এবং
এবং সবগুলো ভার্সন আমরা এরকম প্রিজার্ভ করে রাখতে পারি। কারণ ওই লাস্টে যে আবার এরকম অনেক কাস্টমারের হয় যে আমার আসলে ওই লেস ছাড়া আমার ভালো লাগছে না, লেস আলাটাই আমার কি ছিল আসলে ভালো লাগতেছিল, ওইটাই আমাকে দেন, তখন আবার ওই প্রোটোটাইপিং এ ফিরে যাওয়া কিন্তু তখন টাফ হয়ে যায়। এই জন্য আমরা ইভ্যালুয়েশনের প্রোটোটাইপিং এর মধ্যে কমপ্লেক্স বা লার্জ ফিডালিটির যে সব প্রোটোটাইপিং থাকে তখন আমরা এরকম টুলস ব্যবহার করে করতে পারি। আর বেসিক স্টেপ যদি বলি ইভ্যালুয়েশনের প্রোটোটাইপিং এর ক্ষেত্রেও সেম। প্রথমে হচ্ছে আমাকে প্রিলিমিনারি যে প্রজেক্ট প্ল্যান রিকোয়ারমেন্ট সেটাকে আমার নিয়ে আসতে হবে, তারপরে হাই লেভেল যে মডেল সেটাকে আমরা ক্রিয়েট করব, তারপরে আস্তে আস্তে হাই লেভেল মানে বুঝতে পারছো, হাই লেভেল আর লো লেভেলের একটা পার্থক্য আছে কিন্তু। হাই লেভেলটা হচ্ছে একটা বিল্ডিং এর বাইরের যে শেপ মানে টোটালটাকে একসাথে দেখা, এটা হলো হাই লেভেল। আর লো লেভেল হচ্ছে ধরো একটা বিল্ডিং এর যখন শেপ তৈরি করা হলো আর ভিতরে যে ফ্লোর প্ল্যান, এটা হলো তার লো লেভেল ডিটেইলস ডিজাইন। এই জন্য প্রথমে আমাদের যে কোনো প্রোটোটাইপিং আগে কি করবো, প্রিলিমিনারি এরকম রিকোয়ারমেন্ট নেব, প্ল্যান করব, প্রজেক্ট প্ল্যান করে তার হাই লেভেলটা ডিজাইন করবো, আউটার লুকটা কেমন হবে, দেন যদি দরকার হয় তারপর আমরা হচ্ছে তার ভিতরের যেগুলো আছে সেগুলোকে আমরা ডিজাইন করব। এই যে প্রোটোটাইপ ইজ বিল্ড উইথ বেসিক ক্রিটিক্যাল অ্যাট্রিবিউটস, ভিতরের যেগুলো বেসিক যেগুলো থাকবে সেগুলো ডিজাইন করবে। এটা ডিজাইনার বিল্ডস কি করতে পারে, তখন এর ডেটাবেসটা এর ভিতরে যেটা ক্রিটিক্যাল ফ্লোর প্ল্যান যেটা আমরা বলছি ডিটেইলসটা, ডেটাবেস কি হবে, ইউজার ইন্টারফেসের ডিটেইলসটা কি হবে, অ্যালগরিদমিক ফাংশন গুলো কি হবে, এগুলো সব ডিটেইলস আকারে থাকবে। ডিজাইনার ডেমনস্ট্রেট দ্য প্রোটোটাইপ, দ্য ইউজার ইভালুয়েটস দ্য প্রবলেম। কারণ আমরা যখন এটা প্রোটোটাইপ তৈরি হয়ে গেল তখন আমরা ইউজারের কাছে ডেমনস্ট্রেট করব, ইউজার এখানে কিছু ফিডব্যাক দিবে, সেই ফিডব্যাকের উপর বেস করে আমরা আবার সেই প্রোটোটাইপটা চেঞ্জ করব, চেঞ্জ করে যতক্ষণ না ইউজারের এরকম স্যাটিসফ্যাকশন আসছে ততক্ষণ আমরা এটাকে এই লুপটাকে কন্টিনিউ করব। ফাইনালি স্যাটিসফ্যাকশন হয়ে গেলে আমরা হলো সেটাকে ইমপ্লিমেন্টেশন নিয়ে যাব। যদি আমরা বলি এরকম ইভালুয়েশনের প্রোটোটাইপিং এর স্ট্রেংথ কি, তার শক্তিশালী দিকটা কোথায়, প্রথমেই আমরা বলতে এটা যে কোনো প্রোটোটাইপিং এর টোটাল সিস্টেমটাকে একবারে দেখতে পারে কাস্টমার, এটা হলো প্রথম। তারপরে কি করতে পারে, ডেভেলপারের এখানে কিছু বেনিফিট আছে, সেটা ডেভেলপার হলো কাস্টমারের কাছ থেকে কি করতে পারে, লার্ন করতে পারে, শিখতে পারে। কারণ আমি হয়তো ডেভেলপার হিসেবে আমি কি করতে জানি না যে এই ফিচারটা আসলে দরকার ছিল, যেমন প্রোটোটাইপ দেখালাম কাস্টমারকে, সে এমন একটা ফিচারের কথা বললো যেটা আসলে আমার অ্যানালাইসিসে ছিল না বা আমার থিংকিং লেভেলে ছিল না। এরকম অনেক নতুন নতুন আইডিয়া আসতে পারে, এটা ডেভেলপারের জন্য কাজে লাগে। এ মোর অ্যাকুরেট এন্ড প্রোডাক্ট, তার মানে আমরা হচ্ছে হলো প্রোটোটাইপিং এর মধ্যে অনেকটা অ্যাকুরেট লেভেলে পৌঁছাতে পারি। তারপরে আনএক্সপেক্টেড রিকোয়ারমেন্ট অ্যাকোমোডেটেড, তার মানে কিছু আগেরটার মতোই যেটা আমরা বলছিলাম যে ডেভেলপাররা কাস্টমারের কাছ থেকে শেখে, অর্থাৎ এমন কিছু আইডিয়া এমন কিছু ফিচার কাস্টমার তো বললো যেটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপাররা যদি এটা অ্যানালাইসিস করতো সেটা হয়তো আসতো না। তার মানে এরকম অনেক আনএক্সপেক্টেড রিকোয়ারমেন্টও কি করা যায়, প্রোটোটাইপিং মডেলে সেটাকে নিয়ে আসা যায়। তারপরে ফ্লেক্সিবিলিটি আমরা দেখলামই, যে ডিজাইন বারবার আমরা চেঞ্জ করতে পারছি, ডিজাইনে যেমন ওয়াটারফল হিসেবে আমরা দেখে আসছি ডিজাইনের খুব ফিক্সড রিজিড ছিল অনেকটাই, এখানে আমরা অনেকটাই ফ্লেক্সিবল করে ফেলতে পারছি। তারপরে তোমার যে ভিজিবল সাইন গুলো যেগুলো থাকে ওই প্রোগ্রেসের মধ্যে যেগুলো প্রডিউসড হবে সেগুলো অনেকটা স্টিডি হয়। দেন interaction with the prototype stimulate awareness of the additional needed functionality, তার মানে আমাদের যেটা কাস্টমার যেহেতু বারবার কি করতে পারছে, সিগন্যাল দিতে পারছে, স্টিমুলেট করতে পারছে, এই ইন্টারাকশনের মধ্য দিয়ে আমরা অ্যাডিশনাল যদি কোনো ফাংশনালিটি থাকে সেটাকে আমরা কি করতে পারি, এই প্রোটোটাইপিং মডেলের মধ্যে দিয়ে সেই অ্যাওয়ারনেসটা আমরা ক্রিয়েট করতে পারি। এই হলো তোমার স্ট্রেংথ। আর আরেকটা প্রোটোটাইপিং আছে সেটাকে আমরা বলবো এক্সট্রিম প্রোটোটাইপিং। এক্সট্রিম প্রোটোটাইপিংটা সাধারণত আমাদের ইয়ের ক্ষেত্রে ব্যবহার করব, যেটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বিশেষ করে স্ট্যাটিক যেগুলো HTML পেজ যেগুলো থাকে, যেগুলো আসলে চেঞ্জ করা যায় না, সেই সকল ক্ষেত্রে একদম এক্সট্রিম থেকে আমরা বুঝতেই পারছি যে এক্সট্রিম মানে এটাই ফাইনাল, এরপরে আর কোনো চেঞ্জ আসবে না। তার মানে প্রথম যে আমরা বেসিক রিকোয়ারমেন্ট গুলো নেব সেই ওয়েব অ্যাপ্লিকেশন বেস করে সেই
বেসিক রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা একটা ডিজাইন যেটা আমরা দেব সেগুলোকে আমরা কি করতে পারি, বিভিন্ন ফেজে ভাগ করতে পারি। ভাগ করে যদি 5টা পেজ হয়, 6টা পেজ হয়, 6টা পেজের আলাদা আলাদা ডিজাইন করে ফিক্সড তাদের অ্যাপ্রুভাল নিয়ে এটা আর পরবর্তীতে এই ডিজাইন আর কোনো চেঞ্জ হবে না। এই ক্ষেত্রে আমরা হলো এক্সট্রিম প্রোটোটাইপিং, তার মানে ওয়েব বেসড যেসব সফটওয়্যার বা ওয়েবসাইট রিলেটেড যেসব সফটওয়্যার সেই ক্ষেত্রে এক্সট্রিম প্রোটোটাইপিংটা কাজে লাগে। কারণ ডিজাইন বারবার চেঞ্জ হলে পারে সেটা আসলে ওয়েবসাইটের ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে খুবই প্রবলেম হয়। এই জন্য আমরা এই ক্ষেত্রে এক্সট্রিম প্রোটোটাইপিং এর দিকে যাব। আর একটা প্রোটোটাইপিং আমরা দেখবো হলো ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং। ইনক্রিমেন্টাল, এক্সট্রিম, ইনক্রিমেন্টাল বাদ রেখে আসছে আগে। হ্যাঁ, ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিংটা হলো নামের সাথেই তুমি এটা বুঝতে পারবা যে ইনক্রিমেন্ট ওয়েতে ছোট ছোট অনেকগুলো হয়তো মডিউল নিয়ে একটা সফটওয়্যার, ধরো ইআরপি সিস্টেমের কথা বলছি, এরকম টাইপের যদি একটা সফটওয়্যার আমরা তৈরি করতে চাই এবং সেটা যদি প্রোটোটাইপিং মডেলে আসি, তাহলে ইনক্রিমেন্টাল মডেলে আমরা ইজিলি এটাকে অ্যাডপ্ট করতে পারি এইভাবে যে টোটাল সফটওয়্যারটা তৈরি করতে হলে ধরো 3 বছর সময় লাগবে। তাহলে একটা কাস্টমার একটা সফটওয়্যার তৈরি করতে যে 3 বছর বসে থাকা, এটা তার জন্য কিন্তু খুব টাফ। যেমন ধরো বাজার থেকে তুমি যদি নতুন একটা ড্রেস কিনে নিয়ে আসো, ড্রেস কিনে এনে পরলা না, ঘরের ভিতর রেখে দিলা, 3 দিন পরে পরবো, এটা তোমার জন্য কিন্তু খুব কষ্টের। আমার কাছে তো অন্তত এরকম মনে হয়, নতুন একটা ড্রেস কিনে এনে সাথে সাথে যদি না পরতে পারি তাহলে ভালো লাগবে না। তাই বিজনেসের ক্ষেত্রেও এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কাস্টমারের এই ইন্টারাকশনটা নেওয়া, যে আমি 3 বছর পরে সিস্টেমটা ডেলিভারি দিলে এতদিন কাস্টমারের মন মেজাজ ঠিক থাকে কিনা, তারপর চেঞ্জও আসতে পারে। এই জন্য টেকনিকটা হলো, যদি ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং এ যাই তাহলে অনেকগুলো মডিউলের মধ্যে, যেমন ধরো ইআরপি সলিউশনের মধ্যে অ্যাকাউন্ট সিস্টেম আছে, পেরোল ম্যানেজমেন্ট আছে, যে কোনো একটা মডিউল হয়তো 5-6 মাস লাগবে বা 2-3 মাস লাগবে, একটা মডিউল আমি তৈরি করে ফেললাম, তৈরি করে সেটা ইউজারকে দিলাম, ইউজার ব্যবহার করা শুরু করে দিল, পাশাপাশি আমি আরেকটা মডিউল ডেভেলপ করছি, ওটা হলো সেটার সাথে ইন্টিগ্রেট করে দিলাম। এরকম ফাইনালি হয়তো 10টা মডিউল আছে, 10টা মডিউল হয়তো আমার 3 বছর লাগবে, কিন্তু সে প্রথম 2 মাস থেকেই সিস্টেমের সাথে কিন্তু সে কি হয়ে গেল, ইন্টারাক্টেড হয়ে গেল, অর্থাৎ সে কিন্তু সিস্টেম ব্যবহার করা শুরু হয়ে গেল। ঠিক আছে, এই জন্য আমরা ইনক্রিমেন্টাল, অর্থাৎ এট দ্য এন্ড তখন কি হয়, টোটাল সিস্টেমটা অনেক বড় হয়ে যায়, কিন্তু শুরুতে এরকম ছোট 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 সেপারেট সেপারেট কি করতে পারি আমরা, মডিউলের ক্ষেত্রে আমরা এই ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিংটা ব্যবহার করতে পারি। তাই টোটাল প্রোটোটাইপিং যেগুলো আমরা দেখলাম, এই কটার মধ্যে যদি আমরা দেখি যে অ্যাডভান্টেজটা কি, তাহলে প্রোটোটাইপিং এ প্রথমেই যেটা আমরা টাইমটাকে রিডিউস করতে পারি, কস্টটাকে কমিয়ে নিয়ে আসতে পারি, যেহেতু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আমাদের অনেক সময় দিতে হচ্ছে না, কাস্টমারের সাথে ডিসকাস করে আমরা এটা দ্রুত সময়ের মধ্যে কি করতে পারি, ডেলিভারি ডিজাইন এবং রিকোয়ারমেন্ট দুইটা জায়গায় আমরা টাইম রিডিউস করে নিয়ে আসতে পারি। এই জন্য কি বলা হয়েছে, ইমপ্রুভড অর ইনক্রিজড ইউজার ইনভলভমেন্ট। তার মানে অন্যান্য যে মডেল ওয়াটারফল বা ভিশেপ, প্রথমেই তার শুধুমাত্র একবার ইনভলভমেন্ট থাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের সময়, রিকোয়ারমেন্ট এস্টাবলিশ করার সময়, কিন্তু বাকি সময়গুলোতে আসলে ইউজারের ততটা ইনভলভমেন্ট আর থাকে না। কিন্তু প্রোটোটাইপিং মডেলে একদম ফার্স্ট টু লাস্ট কি থাকে, ইউজার ইনভলভমেন্ট থাকে, যে কারণে এখানে এই সকল প্রজেক্টের ক্ষেত্রে ইউজারের স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি থাকে। ইউজার পরবর্তীতে কি করতে পারে না, ইগনোর করতে পারে না যে আমি আসলে এটা চাইনি, এরকম হচ্ছে এটা না। আর একটা অ্যাডভান্টেজ এইখানের মধ্যে যেটা আমরা অ্যাডভান্টেজ দেখলাম মেইনলি দুইটা, একটা ইউজার ইনভলভমেন্ট আর একটা টাইম আর কস্ট রিডিউস করা। এই দুইটার মধ্যেই আমরা ডিসঅ্যাডভান্টেজটা দেখবো। এই রিডিউস করছে আসলে কিসের কোন জায়গায়, ডিজাইন এবং রিকোয়ারমেন্ট এই ফেজগুলোকে আমরা কম করে ফেলছি, এইটাই আসলে ডিসঅ্যাডভান্টেজ। তার মানে ইনসাফিসিয়েন্ট অ্যানালাইসিস, তার মানে অনেক ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট কি হয়ে যেতে পারে, আমরা ওভারলুক করে ফেলতে পারি। ঠিক আছে, বেটার সলিউশন যেটা আসলে আমরা দিতে পারতাম কোয়ালিটি সফটওয়্যার, সেটা আমাদের কি হয়ে যেতে পারে, মিস হয়ে যেতে পারে এই প্রোটোটাইপিং মডেল ফলো করার কারণে। আরেকটা দেখো, ইউজার কনফিউশন।
তার মানে আমরা প্রোটোটাইপিং এ দেখে হয়তো জিনিসটা ভালো লাগছে, কিন্তু ফাইনালি যে প্রোডাক্ট ইউজারকে দিলাম সেই কাজের ক্ষেত্রে অপারেশন যখন সে ইনপুট আউটপুট যখন বের করছে ভিতরে কাজের সাথে অনেক সময় যখন না মিলে ফাংশনালিটি, সেই ক্ষেত্রে ইউজার কি হয়ে যেতে পারে, কনফিউজড হয়ে যেতে পারে। প্রোটোটাইপ হাতে ক্লিক করলে এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, আমি এটা দেখে খুব ভালো লাগছিল, কিন্তু যখন অ্যাকচুয়াল রিপোর্ট জেনারেট করছি, এক্সিকিউশনে গেছি, তখন দেখা যাচ্ছে যে আমার রেজাল্ট বা আউটপুট আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে আসেনি। এটা অনেক সময় হতে পারে। ডেভেলপার অ্যাটাচমেন্ট টু প্রোটোটাইপ, এখানে যেটা প্রবলেম এইখানে হলো যেমন সরাসরি আগের যে ওয়াটারফল বা ভিশেপ মডেল যেখানে দেখছিলাম ওখানে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস ডিজাইন, এখানে আলাদা আলাদা টিমে আলাদা আলাদা এক্সপার্ট থাকে, ডিজাইনের জন্য আলাদা এক্সপার্ট থাকে, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আলাদা এক্সপার্ট আছে। কিন্তু এই প্রোটোটাইপিং মডেলে যেহেতু ডেভেলপার সরাসরি তার সাথে কি থাকে, কানেক্টেড থাকে, এক্সপার্ট এরকম কেউ এখানে থাকে না, এই জন্যে যেটা প্রবলেম হয় ডেভেলপার আর হচ্ছে এই কাস্টমারের মধ্যে যে রিলেশন ইন্টারাকশন, তার মানে এই প্রোটোটাইপে এক্সপার্ট কোনো মতামত আসলে এখানে থাকে না। ডেভেলপার লেভেলের যে মতামত সেই মতামত থাকে, যেখানে সিস্টেম অনেক সময় কি হয়ে যেতে পারে, তার যে আর্কিটেকচার আসলে যেরকম রিয়াল হওয়ার কথা ছিল সেখানে অনেক সময় ঘাটতি থেকে যেতে পারে, প্রবলেম হয়ে যেতে পারে। আরেকটা বলছি হলো এক্সেসিভ ডেভেলপমেন্ট টাইম অফ দ্য প্রোটোটাইপ। এটা হলো যে বললাম যে লুপের মধ্যে পড়ে। আমি একটা ইনিশিয়াল প্রোটোটাইপ তৈরি করলাম, করে ইউজারকে দেখাইলাম, দেখানোর পরে ইউজার সেটার উপর কি করলো, একটা ফিডব্যাক দিল, আবার সেটাকে ডিজাইন করলাম, আবার দেখালাম, সে আবার ফিডব্যাক দিল, আবার এরকম যদি একটা লুপের মধ্যে পড়ে যায়, ইনফিনিটি লুপের মধ্যে যদি এটা চলে যায়, তাহলে তোমার প্রজেক্টে এক্সেসিভ কি হবে, ডেভেলপমেন্ট টাইম এটা তোমার লাগবে, এর ফলস্বরূপ তোমার অনেক কস্ট লাগবে, একটা এন্ড তুমি দেখতেছো আর টাইমের মধ্যে কি করতে পারছো, সফটওয়্যার ডেলিভারি দিতে পারছো না। এই হলো ডিসঅ্যাডভান্টেজ, মেইন যে ডিসঅ্যাডভান্টেজ। এক্সপেন্স, এটাও তোমার টাইম বেড়ে গেলে তোমার এক্সপেন্স বেড়ে যাবে। আর একটা ছিল হলো কোথায় আমরা এই প্রোটোটাইপিংটা তৈরি করব, তাহলে দুইটা জায়গায় আমার মাথায় রাখতে হবে, যেখানে আমার টাইম কমাতে হবে, খরচ কমাতে হবে, সেই সকল ক্ষেত্রেই আমরা হলো কি করব, প্রোটোটাইপিং বেছে নেব। তারপর আবার ডিসঅ্যাডভান্টেজ কি, তাহলে ইউজারের টাইপ তোমার জানা লাগবে, যে ইউজার এরকম খুব খুঁতখুঁতে অল্পতেই সে কি হয় না, তুষ্ট হয় না, সেই ইউজারের ক্ষেত্রে যদি তুমি প্রোটোটাইপিং নিয়ে যাও তাহলে কি হবে, ইনফিনিটি লুপের ভিতরে চলে যেতে পারো। তাহলে ইউজার অর্থাৎ যে প্রতিষ্ঠান ভেন্ডর, তুমি ভেন্ডর হিসেবে যাকে আসলে তুমি দিচ্ছ সফটওয়্যারটা, কাস্টমার তোমার, যে এই কাস্টমারের নেচার তোমার আগে স্টাডি করে বুঝতে হবে যে এখানে আমি প্রোটোটাইপিং এ যেতে পারবো কিনা। তার মানে এখানে প্রথম শর্ত হচ্ছে ইউজারের ইনভলভমেন্ট লাগবে, কাস্টমারের ইনভলভমেন্ট লাগবে, তার ফিডব্যাক লাগবে। এখন এমন একটা প্রতিষ্ঠানে তুমি সফটওয়্যার বানাচ্ছো, কাস্টমার ফিডব্যাক দেওয়ার সময় নেই, কাস্টমারকে তুমি ডেকে পাচ্ছই না, ঠিক আছে, যেখানে একদম সবসময় কানেক্টেড থাকার কথা সেখানে তুমি কাস্টমার, কিন্তু সেইখানে তুমি প্রোটোটাইপিং মডেলে চলে গেলে, তাহলে তুমি বিপদে পড়বে। তাহলে প্রোটোটাইপিং মডেলের প্রধান শর্ত হচ্ছে ইউজারের ইনভলভমেন্ট নিশ্চিত করতে হবে, যে ইউজারকে আমি অ্যাভেলেবল পাবো, এবং সেই ইউজার একটা কনস্ট্রাকটিভ ওয়েতে তার মতামতটা দেবে, যে আজকে সকালে এক ধরনের পছন্দ দিছে, বিকালে সেই পছন্দ চেঞ্জ হয়ে গেছে, তারপর আবার নতুন করে পছন্দ দিচ্ছে, সেটা আবার রাত্রেবেলা চেঞ্জ হয়ে গেছে, তাহলে তুমি প্রোটোটাইপিং এ যেতে পারবে না। তার মানে এই স্টেবিলিটিটা কেমন সেটাও তোমাকে অ্যানালাইসিস করে আগে দেখতে হবে, বুঝতে হবে তার প্রাথমিক রিকোয়ারমেন্টের উপর, তারপরে তুমি ডিসিশন নিতে পারবে। যেটা তার মানে আমরা মেইনলি যে সকল ক্ষেত্রে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন বা হিউম্যান মেশিন ইন্টারাকশন রিলেটেড যে সকল সিস্টেম বা সফটওয়্যার, সেই সকল ক্ষেত্রে আমরা প্রোটোটাইপিংটা বেস্ট ইউজ করতে পারবো, তবে কাস্টমারের এই নেচারটা আগে আমাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা যাব হলো স্পাইরাল মডেলটা দেখবো এবং অ্যাজাইল মেথডের কিছু আছে সেটা দেখবো। তোমাদের আবারও বলছি, তোমাদের আজকে সিটি দেওয়ার কথা ছিল, সিটি দেওয়ানি, তোমাদের সিটিটা হবে নেক্সট মঙ্গলবারে। মঙ্গলবার হবে তোমাদের হলো 9 তারিখ সম্ভবত, মঙ্গলবার কয় তারিখ বলো তো, 9 তারিখ, হ্যাঁ 9 তারিখে একটা সিটি হবে,
তারপরের 16 তারিখে কিন্তু তোমাদের আর একটা সিটি হবে। স্যার সিলেবাস কত স্যার? 9 তারিখেরটা হবে হলো সিএমএম লেভেল পর্যন্ত, যেটা বলছিলাম প্রথম চ্যাপ্টার আর সিএমএম লেভেল। আর পরের যে সিটিটা সেটা হলো এই এসডিএলসি মডেল যতগুলো আছে সবগুলোর উপর যতদূর পারা যাবে। তাহলে কি স্যার মিডের আগে দুইটা সিটি হবে? দুইটা সিটি হবে। এই জন্য তোমাদের আজকে সিটি দিতে বলছিলাম, তোমরা বলছো যে না দুইটা একসাথেই দেবো। তিনটা একসাথে দেওয়ারও নাকি রাজি আছো তোমরা, কোনো সমস্যা নেই, প্রিপারেশন ভাবে নিও। আর আজকে যতটুকু আমরা পড়লাম এর মধ্যে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো, ডিসকাস করে দিলাম। সব বুঝেছি, কারো কোনো আলোচনা নেই? ওকে, নীরবতা তো দুইটাই বোঝায়, হয় বুঝেছি হয় বুঝিনি। নীরবতা সম্মতির লক্ষণ স্যার। হ্যাঁ, কোনটা ধরে নেব বলো? সম্মতি ধরেন। ধরবো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলাম যে তোমরা সব বুঝেছো, এখন তোমরা হাইলি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে একটু অ্যাটেন্ডেন্স দিয়ে তোমরা চলে যেতে পারো, আমি একটু রেকর্ডিংটা করি।